সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান আনন্দময় ভুবনে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বা অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং কনসার্ন। এই বিষয়টি নিয়ে আমরা একটু এগিয়ে যাই। যেমন এখানে দেখো কি আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধারণা বা কনসেপ্ট অফ নন ট্রেডিং কনসার্ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা কী বুঝি? যেসব প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম তথা ক্রয় বিক্রয়, পণ্য উৎপাদন, বাজারজাতকরণ সহায়ক কার্যকরীর মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত না হয়ে জনকল্যাণমূলক কাজের জন্য, জনকল্যাণ, এখানে জনকল্যাণ কথাটা খুব গুরুত্বপূর্ণ, কাজের জন্য প্রতিষ্ঠান হয় তাকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। মানে আমার নামে হচ্ছে অব্যবসায়ী, মানে যা ব্যবসা করবে না, ঠিক আছে, মানে যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, ব্যবসা করা নয়, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য জনকল্যাণের মাধ্যমে নিজেদের সুনাম বৃদ্ধি করা, এই জাতীয় প্রতিষ্ঠানকে আমরা বলে থাকি কি অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেমন অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, জনকল্যাণ, সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠাগার, ক্লাব, এতিমখানা, হাসপাতাল, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি। যেমন অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্যদের ভর্তি ফি, চাঁদা, দান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান উল্লেখযোগ্য। এসব কার্যক্রম থেকে মুনাফা অর্জিত হলে তা জনকল্যাণে ব্যয় করা হয়, ঠিক আছে। এবং সভ্যতার অগ্রগতি ও শিক্ষা বিস্তারে মানুষের সামাজিক দায়িত্ববোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমাজবোধে মানুষের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে অব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ডাক্তার, প্রকৌশলী, আইনবিদ, হিসাববিদ প্রভৃতি পেশাজীবী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হলেও ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না বলে এরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতাভুক্ত, ঠিক আছে। মানে যারা পেশাদারী সংস্থার ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে তারা, যেমন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে তোমার কি অডিট ফার্ম, এরা অথবা তোমার কি ল ফার্ম, এরা মূলত কী করে থাকে, তো আমাদেরকে সেবা দিয়ে থাকে। সেবা দেওয়ার মাধ্যমে সেটা মুনাফা ভোগ করতে পারে, নাও করতে পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি সেবা দেওয়া। এরপর দেখা যায় উদ্দেশ্য প্রকৃতির ভিত্তিতে অব্যবসায় প্রতিষ্ঠানকে অমুনাফাভোগী বা মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠানে দুই ভাগে ভাগ করা হয়। অতএব অব্যবসায় প্রতিষ্ঠান বলতে সামাজিক ও জনকল্যাণ কর প্রতিষ্ঠানকে বোঝায়, যা ব্যবসায়িক কার্যক্রম ও মুনাফা অর্জনের জন্য গঠিত হয় না, ঠিক আছে। মুনাফা অর্জনের জন্য গঠিত হয় না, ব্যবসায়িক কার্যক্রম মুনাফা অর্জনের জন্য গঠিত হয় না। তাহলে এরপরের ধাপ আমরা দেখি যে অব্যবসায় প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। এটা দুই ধরনের অব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, জনকল্যাণের মাধ্যমে নিজেদের সুনাম বৃদ্ধি করা, এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলে থাকি অব্যবসায় প্রতিষ্ঠান। এবং অব্যবসায় প্রতিষ্ঠান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান, আর হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান। মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানের ধরন অব্যবসায় হলেও এটি মুনাফা ভোগ করে, যেমন বেসরকারি হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি পরিবহন, এদের ধরনটা মানে অব্যবসায় হলেও এরা কী করে, মুনাফা ভোগ করে, যেন এটা এদেরকে বলে মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান। আর অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, জনকল্যাণ করে, যেমন সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, ক্লাব, সংঘ, সমিতি, সোসাইটি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সন্ধানী, রোভার স্কাউট, এনজিও, সমাজসেবা সংঘ, বিআরটিসি, বিআরটিএ, ঢাকা ওয়াসা, বিআরডব্লিউটি ইত্যাদি। এটা হচ্ছে অমুনাফাভোগী অবশ্যই প্রতিষ্ঠানের উদাহরণ। এরপর দেখো যে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের কিছু রয়েছে, ধাপ রয়েছে বা কিছু শ্রেণীবিভাগ রয়েছে যে কী কী ধরনের অব্যবসায় প্রতিষ্ঠান, অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান হতে পারে। প্রথম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে কী কী থাকতে পারে, যেমন মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ তরুণ, কিশোর ও যুবকদের শিক্ষিত করা, তাদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করার মাধ্যমে শিক্ষিত জনশক্তিতে মানব সম্পদে রূপান্তর করা হলে এই প্রতিষ্ঠানের লক্ষ্য, ঠিক আছে। এটা এরপরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি প্রতিষ্ঠানকে ধর্মীয় প্রতিষ্ঠান বলে। এই জাতীয় অবসর প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড মানুষের কল্যাণের জন্য পরিচালিত হয়। এই সংস্পর্শে মানুষ মহান স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে সচেতন হয়, ঠিক আছে। হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোম, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি এই শ্রেণীর বা আওতাভুক্ত এসব প্রতিষ্ঠান সমাজের অসহায় অসুস্থ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। দারিদ্র বিমোচন ও পুনর্বাসন কেন্দ্র, রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বয়েজ স্কাউট, মুসলিম ইট, রাবেতা আলমে আল ইসলামী ইত্যাদি এই শ্রেণীর আওতাভুক্ত, ঠিক আছে। যেমন বর্তমানে আসন্না ফাউন্ডেশন আছে, এটাও কিন্তু তোমার কি এই ধরনের প্রতিষ্ঠান। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, যুদ্ধ, দাঙ্গা ইত্যাদির কারণে অনেক সময় মানুষ গৃহহারা অসহায় হয়ে পড়ে। এই অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান ওষুধপত্র, ত্রাণ সামগ্রী গৃহণে সাহায্য করে থাকে। এটা হচ্ছে তোমার কি দারিদ্র বিমোচন ও পুনর্বাসন কেন্দ্র। এটা শতভাগ কি অমুনাফাভোগী অবশ্যই প্রতিষ্ঠান। সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, এতিমখানা, ভবঘুরে আশ্রয়কেন্দ্র, অন্ধ কল্যাণ সমিতি, মসজিদ, মিশন, লায়ন্স ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে, ঠিক আছে। এই ধরনের এটা হচ্ছে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। বিনোদনমূলক প্রতিষ্ঠান যেমন ক্লাব, সাহিত্য সংস্থা, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংগঠন বিনোদনমূলক কার্যক্রম বিশেষ ভূমিকা রাখে। এনজিও, বর্তমান উন্নয়নশীল দেশে কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান, যেমন আগা খান উন্নয়ন তহবিল, আঞ্জুমান মফিদুল ইসলাম, আদ্দিন কেয়ার ইত্যাদি অমুনাফাভোগী অবসর প্রতিষ্ঠান কাজ করছে, এনজিও, ঠিক আছে। তাহলে এখানে আমরা 8 ধরনের অমুনাফাভোগী অবসর প্রতিষ্ঠান পেলাম, ঠিক আছে।
এবার দেখো অব্যবসায় প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যটা কি? অব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসা সংক্রান্ত কোনো কাজ করে না, মুনাফা অর্জন করা এই জাতীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়। এসব প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আছে যা উল্লেখ করা হলো, যেমন এক, অব্যবসায় প্রতিষ্ঠানগুলো সাধারণত অমুনাফাভোগী, এগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় না। যেমন সাধারণত সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। অব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত সমাজসেবা ও কল্যাণমুখী কাজ করে থাকে। তাই এর মূল উদ্দেশ্য হলো সমাজ বা এর সদস্যগণের সেবা প্রদান করা। যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থমানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী এটা কী করে থাকে। এরপর দেখা যে অব্যবসায় প্রতিষ্ঠানের বেশিরভাগ ক্ষেত্রে সরকার বা সামাজিক দান, সদস্যদের চাঁদা, অনুদানের মাধ্যমে নিজেদের অর্থে সংস্থান করে থাকে। ঠিক আছে, যেমন মসজিদ, এতিমখানা, দাতব্য চিকিৎসালয় সামাজিক দান ও অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। অব্যবসায় প্রতিষ্ঠান বেশিরভাগ আয় প্রতিষ্ঠানের সম্পদ ক্রয়, পরিচালনা ব্যয়, সমাজের সদস্যদের কল্যাণে ব্যয় হয়ে থাকে। ঠিক আছে, এটা যেমন একটা মনে করি স্পোর্টিং ক্লাবের এটাকে কাজকে এদের যারা সদস্য থাকবে তারা কী করবে, খেলাধুলা করবে। খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা, বিভিন্ন টিম মানে বিভিন্ন ম্যাচ আয়োজন করা, টুর্নামেন্ট আয়োজন করা, টুর্নামেন্ট থেকে যে আয় হবে সে আয় কী করা, আবার সদস্যদের মধ্যে কী করা, ব্যয় করা। এগুলো হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের একটা উদাহরণ বা কাজ। 5, অব্যবসায় প্রতিষ্ঠান কোনোরূপ পণ্য ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, উৎপাদন ও বন্টন ব্যবসার সাথে জড়িত থাকে না। অব্যবসায় প্রতিষ্ঠান আয় সদস্যদের মধ্যে বন্টন করে না। অব্যবসায় প্রতিষ্ঠান দুতরফা দাখিলা পদ্ধতি মেনে তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। 8, অব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসার বেশিরভাগ লেনদেন নগদে সংঘটিত হয়। 9, অব্যবসায় প্রতিষ্ঠান প্রদেয় বা বকেয়া ভিত্তিক হিসাব অনুসরণ করে থাকে। 10, এই প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা নির্বাচিত পরিচালক বা প্রশাসক দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, এটা এবার দেখো অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার ধাপসমূহ। এখানে হিসাব রাখার 3টি ধাপ রয়েছে। কী কী? নাম্বার 1, প্রাপ্তি প্রদান হিসাব। নাম্বার 2, আয় বিবরণী। নাম্বার 3, আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা হচ্ছে মূল ধাপ। এর বাইরেও আমাদের আরেকটা ধাপ প্রস্তুত করতে হয়। যেমন আর্থিক বিবরণী করতে গিয়ে আমাদের মূলধন তহবিল নির্ণয় করতে হয়। আর্থিক বিবরণী করতে গিয়ে আমাদের মূলধন তহবিল নির্ণয় করতে হয়। তো আমরা একটু দেখি ধাপগুলো কীভাবে করবো। প্রথমে দেখো প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবটা দেখো কি, ডেবিট দিকে বসবে প্রাপ্তিসমূহ, ক্রেডিট দিকে বসবে প্রদানসমূহ। ঠিক আছে, প্রাপ্তির সময়তে সকল প্রকার যাবতীয় আয় বা প্রাপ্তিসমূহ বসবে। যেমন কী কী আছে, হাতে নগদ, যদি আমার বছরের শুরুতে হাতে নগদ থাকে সে হাতে নগদ বসবে। চাঁদা বসবে, বিগত বছরের চাঁদা, চলতি বছরের চাঁদা, আগামী বছরের অগ্রিম চাঁদাও থাকতে পারে। লকার ভাড়া, ঠিক আছে, সদস্যরা বিভিন্ন যদি জিমনেশিয়াম হয় বা বিভিন্ন ধরনের থাকে তাদেরকে কি লকার ভাড়া দেওয়া হয়, যে আপনার জিনিসপত্রগুলো, সদস্যদের জিনিসপত্রগুলো লকারে রাখা হয়। মনে করেন একজন টেনিস ক্লাব, তো টেনিসের খেলার সরঞ্জামগুলো প্রতিদিন নিয়ে আসা করে ক্যারি করা অনেক ঝামেলা, তখন কী করে সদস্যরা ওই লকারে কী করে ওগুলো জমা রাখে, এবং ওই লকারের ভাড়া দেওয়ার জন্য কিছু টাকা অবশ্যই প্রতিষ্ঠান পেয়ে থাকে। তো এটা তাদের জন্য একটা আয়। খবরের কাগজ বা ম্যাগাজিন বিক্রয়, ডাট্টাভিন্ন টিকিট বিক্রয়, প্রবেশ ফি, অনুদান, উল্কিত ধন দৌলত, আপ্যায়ন হতে মুনাফা, চক্র হতে আয়, আজীবন সদস্যের চাঁদা, এগুলো হচ্ছে প্রাপ্তিসমূহ। প্রধানসমূহতে কী কী আছে দেখো, বেতন, ভাড়া, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ উন্নয়ন, অভিকর, আসবাবপত্র ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, নাটক মঞ্চন খরচ, বই পুস্তক ক্রয়, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, খেলাধুলা বাবদ ব্যয়, আপ্যায়ন বাবদ ব্যয়, এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে হাতে নগদ। বা আমরা প্রারম্ভিক মানে সব ধরনের প্রাপ্তিসমূহ থেকে আমরা প্রধান সমূহকে যদি মাইনাস করি, প্রাপ্তি থেকে প্রধানকে মাইনাস করলে আমরা কী পাবো, হাতে নগদ পাবো। ঠিক আছে, প্রাপ্তি মাইনাস প্রধান। এরপর হচ্ছে আয় ব্যয় বিবরণী। ঠিক আছে, আয়সমূহ টাকা, ব্যয়সমূহ টাকা। তো আয় ব্যয় বিবরণীতে কী কী আসে, যাবতীয় ব্যয়সমূহ, আয়সমূহ, এটা উল্টা হয়ে গিয়েছে, ব্যয় অতিরিক্ত আয়। আচ্ছা আচ্ছা, ব্যয়সমূহ, ব্যয়সমূহ থেকে আমরা কী করবো, আয়সমূহকে মাইনাস করবো। তো ব্যয় কী কী থাকতে পারে, ব্যয় থাকতে পারে আমাদের, এটা হচ্ছে আয়, এটা আয়সমূহ হবে, ব্যয়সমূহ। আয় থেকে ব্যয় মাইনাস ব্যয়। আয় থেকে কী থাকতে পারে, আয় থেকে থাকতে পারে চাঁদা, থাকতে পারে হাতে নগদ, আয় ব্যয় বিবরণী, হাতে নগদ এটা হবে না, চাঁদা থাকতে পারে, প্রাপ্ত চাঁদা, চলতি বছরের অনাদায়ী, বিগত বছরের অনাদায়ী, অগ্রিম চাঁদা, লকার ভাড়া। মানে একটু আগে আমরা যেটা দেখেছি, ওই একটু আগে যে আমরা প্রাপ্তি প্রদানে যা দেখলাম, প্রাপ্তি প্রদানের এই হাতে নগদ বাদে বা সম্পদ বাদে এই সবগুলো কী হবে, তোমার প্রাপ্তির দিকে বা আয়ের দিকে আসবে। এবং এই যে ব্যয়গুলো, মূলধন জাতীয় ব্যয় বাদে সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়গুলো এখানে বসবে। তো মূলত এই যে ব্যয়ের দিকে ব্যয় বসবে, আয়ের দিকে আয় বসবে। ঠিক আছে, এবং আয় থেকে ব্যয়কে মাইনাস করলে যদি আয়ের দিক বড় হয় তাহলে হবে তোমার আয়তিরিক্ত, যদি ব্যয়ের দিক বড় হয় ব্যয়তিরিক্ত আয় হবে, আর যদি আয়ের দিক বড় হয় তাহলে ব্যয়তিরিক্ত আয় হবে। মানে ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় তাহলে ব্যয়তিরিক্ত আয়, আর আয়ের চেয়ে যদি ব্যয় কম হয় তাহলে কী হবে না, ব্যয় বেশি হয় আয়ের চেয়ে, তাহলে সেটা হবে আয়তিরিক্ত ব্যয়। এর পরের স্টেপ হচ্ছে আয় ব্যয় বিবরণী, সংক্ষিপ্ত ছক। যেমন এই যেখানে আমরা একটু আগে যে ছকটা দেখলাম এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এখানে,
প্রাপ্তি প্রদান হিসাব লিখতে পারি এটা, বা আয় ব্যয় বিবরণী লিখতে পারি আমরা, আয় ব্যয় বিবরণী। যাবতীয় মুনাফাজিত আয়, আমরা এই ছকটা ফলো করতে পারি, এটাই আধুনিক, এটাই করবো আমরা এই ছকটা ফলো করবো, যে বিবরণ টাকা লিখে 3টা টাকা, ঠিক আছে, এটা আধুনিক। আর আগেরটা ওল্ড ফরম্যাট। মুনাফাজিত আয় থেকে আমরা ব্যয়গুলোকে ম্যানেজ করবো। মুনাফাজিত আয় থেকে ব্যয় ম্যানেজ করলে পাওয়া যাবে ব্যয় অতিরিক্ত আয় যদি আয় বড় হয়, আর আয় অতিরিক্ত ব্যয় হবে যদি কী হয়, ব্যয় বড় হয়। এর পরের স্টেপটা হচ্ছে চাঁদা সংক্রান্ত হিসাব, ঠিক আছে। এই যে আমরা সদস্যদের চাঁদা দিয়ে থাকি, সদস্যদের কাছ থেকে আমরা চাঁদা গ্রহণ করে থাকি, এই চাঁদার কিছু একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন আমরা একটু দেখে নিই। যেমন প্রথম অঙ্কটা শুরু হবে চলতি বছরের চাঁদা দিয়ে, ঠিক আছে, চলতি বছরের চাঁদাটা আমরা লিখবো, এর সাথে যোগ হবে চলতি বছরের বকেয়া চাঁদা, যদি কোনো চাঁদা বকেয়া থাকে চলতি বছরে সেটা যোগ হবে। এই চাঁদাটা কোথায় কোথায় থাকবে, যেমন সমন্বয় থাকবে, প্রথম যদি সমন্বয় থাকে চলতি বছরের চাঁদা, এবং এটা সাধারণত সমন্বয় থাকে, প্রথমবার আয় বিবরণীতে চাঁদার সাথে যোগ হয় এটি, এবং দ্বিতীয়বার এটা আর্থিক বিবরণী চলতি সম্পদের দিকে বসে এই চলতি বছরের বকেয়া চাঁদাটা। তারপর এর সাথে যোগ হবে বিগত বছরের অগ্রিম চাঁদা, যদি বিগত বছরের চাঁদা অগ্রিম থাকে তাহলে সেটা যোগ হবে। এবং এটা যদি সমন্বয় থাকে তাহলে প্রথমবার মূলধন তহবিল নির্ণয়ের প্রারম্ভিক দায়ের দিকে বসবে, মূলধন তহবিল নির্ণয় প্রারম্ভিক দায়ের দিকে বসবে, এবং দ্বিতীয়বার আয় ব্যয় বিবরণীতে বসবে, আয় বিবরণীতে তোমার যোগ হবে এসের সাথে, চাঁদার সাথে। কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে থাকলে একবারই আসবে, সেটা মূলধন তহবিল নির্ণয় দায়ের পাশে বসবে, এটার অন্য কোথাও যাবে না, ঠিক আছে। এরপর দেখো যে তোমার কি বিগত বছরের বকেয়া চাঁদা, ঠিক আছে। তো এখানে বিগত বছরের বকেয়া চাঁদা সমন্বয় যদি থাকে তাহলে কী হবে, প্রথমবার মূলধন তহবিল নির্ণয় প্রারম্ভিক সম্পদের সাথে যোগ হবে, এবং দ্বিতীয়বার আয় ব্যয় বিবরণী থেকে হবে মাইনাস হবে। কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে থাকলে একবারই আসবে, সেটা মূলধন তহবিল নির্ণয় সম্পদের পাশে বসবে, বিগত বছরের চাঁদাটা, ঠিক আছে। এরপর হচ্ছে অগ্রিম চাঁদা। যে অগ্রিম চাঁদা যদি আগামী বছরের চাঁদা থাকে, অগ্রিম চাঁদা বা আগামী বছরের চাঁদা যদি এটা সমন্বয় থাকে তাহলে কী হবে, প্রথমবার আয় ব্যয় বিবরণীতে বসবে, এবং দ্বিতীয়বার আর্থিক বিবরণী চলতি দায়ের পাশে বসবে। কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে থাকলে সেটা একবারে আসবে, সেটা আর্থিক বিবরণী চলতি দায়ের দিকে বসবে। মানে অগ্রিম চাঁদাটা যদি আমার সমন্বয়ের ভিতরে থাকে, এবং সমন্বয়ের ভিতরে কীভাবে থাকতে পারে আমরা একটু দেখি আগের ফরম্যাটটা। এই যে দেখো চলতি বছরের চাঁদা, এখানে 3টা সাল দেওয়া থাকে এরকম, এই যে 2018-19, যদি এটা সমন্বয় থাকে, সমন্বয় থাকলে বিগত বছরের চাঁদাটা কী হবে, এখান থেকে এটা একবারই যাবে মূলধন তহবিল নির্ণয়। আবার এই যে অগ্রিম চাঁদা, এটা একবারই যাবে, সেটা চলতি দায়ের দিকে যাবে সরাসরি আর্থিক বিবরণী নির্ণয়। এবার অগ্রিম চাঁদা, এরপরে আমরা এটা গেল চাঁদা সংক্রান্ত বিষয়। এরপর আমরা পরের স্টেপটিতে যাই, আপ্যায়ন হতে মুনাফা। আমরা অনেক সময় আপ্যায়ন হতে মুনাফা নির্ণয় করে থাকি, যে খাদ্য সামগ্রী বিক্রয় বা আপ্যায়ন হতে আয়, ঠিক আছে। খাদ্য সামগ্রী বিক্রয় বা আপ্যায়ন হতে আয়, এটা আমরা কীভাবে বের করবো, খাদ্য সামগ্রী বিক্রয় হতে মুনাফা, এটা হচ্ছে অনেকটা ওই ফর্মুলার মতো, বিক্রয় মানে বিক্রিত পণ্য ইকুয়ালস টু মোট মুনাফা, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। যেমন এখানে বিক্রয় বলতে খাদ্য সামগ্রী বিক্রয়কে বোঝানো হয়েছে, খাদ্য সামগ্রী বিক্রয় বা আপ্যায়ন সামগ্রী হতে আয়, এটা থেকে আমরা মাইনাস করবো বিকৃত খাদ্য সামগ্রী বা আপ্যায়ন সামগ্রীর ব্যয়। হ্যাঁ, এটা হলো মাইনাস, এটা হেডিং। তাহলে কী কী ছিল, প্রারম্ভিক খাদ্য সামগ্রী এটা আসবে, এটার সাথে যোগ হবে কি খাদ্য সামগ্রী ক্রয়, যোগ হবে বকেয়া খাদ্য সামগ্রী, মাইনাস হবে সমাপরি বা অব্যবহৃত খাদ্য সামগ্রী। এই সবগুলোকে প্লাস মাইনাস করে, মানে বিক্রয় থেকে আমি এই প্রত্যেকটাকে প্লাস করে যদি মাইনাস করি, এখানে যদি আমরা আরেকটা ঘর দিই টাকা লিখে, এই ক্যালকুলেশনগুলো যদি আমরা এখানে করি, প্রারম্ভিক খাদ্য সামগ্রী ক্রয়, বকেয়া খাদ্য সামগ্রী, সমাপনী খাদ্য সামগ্রীকে যদি মাইনাস করি, ঠিক আছে, তারপরে এখানে আমরা অ্যামাউন্টটা লিখলাম। তো এই বিক্রয় থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে আমার বেরোবে কি, খাদ্য সামগ্রী বিক্রয় হতে মুনাফা, ঠিক আছে, এরকম হতে পারে। এরপর আমরা দেখি কি আছে, এটা অনুদান বিষয়টা কি। হ্যাঁ, অনুদান হচ্ছে যে অনুদানের ইংরেজি প্রতিশব্দ ডোনেশন, ঠিক আছে। আমরা ডোনেশন শব্দের সাথে কম বেশি পরিচিত, দেখবে যে নানা সময় অনুদান দেয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই অব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ডোনেশন বা অনুদান দিয়ে থাকে, ঠিক আছে। যেমন অনুদানের ইংরেজি প্রতিশব্দ ডোনেশন। সাধারণত সমাজের বিত্তবান লোকেরা অব্যবসায় প্রতিষ্ঠানে কিছু ফেরত পাওয়ার আশা না করে, ওই টাকার অনুদানের বিনিময়ে সে কিছু ফেরত পাওয়ার আশা করে না, সে পাবলিকের জন্য কী করছে, এটা দিয়ে দিয়েছে, দান করেছে আল্লাহর রাস্তায়, তো এটাকে বলে অনুদান। এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু যদি অনুদানের কিছু অংশ মুনাফাজাত প্রাপ্তি হিসেবে গণ্য করতে সমন্বয় বলা থাকে, তাহলে সেই অংশটুকু আয় ব্যয় বিবরণীর দিকে আয়ের পাশে দেখাতে হবে, বাকি অংশটুকু আর্থিক বিবরণীতে কী করতে হবে, দায়ের দিকে অথবা মূলধন তহবিলের সাথে যোগ করতে হবে, ঠিক আছে। মানে অনুদানের কোনো অংশ যদি বলে যে মনে করো অনুদান দিয়েছে 50,000 টাকা, বলছে অনুদানের অর্ধেক অংশ মুনাফাজাত আয় হিসাবে দেখাও, তখন আমি অনুদানের 50,000কে অর্ধেক করলে 25,000 আসে, 25,000 মুনাফাজাতীয় আয় ব্যয় হিসাবে দেখাবো প্রাপ্তির দিকে, আয়ের দিকে, এবং বাকি যে অংশটুকু সেটা আমরা মূলধনের সাথে যোগ করবো আর্থিক বিবরণীতে। এরপরে ধাপ হচ্ছে আজীবন সদস্যের চাঁদা, ঠিক আছে।
তো আজীবন সদস্যের চাঁদাটা আমরা কীভাবে বের করবো দেখো এখানে। সাধারণত কোনো সদস্য যদি এককালীন আজীবনের জন্য চাঁদা প্রদান করে, তবে তিনি আজীবন সদস্য হিসেবে কী হবে বিবেচিত হবে, ঠিক আছে। এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। কিন্তু যদি আজীবন সদস্যের চাঁদের কিছু অংশ মুনাফাজাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করতে সমন্বয় বলা থাকে, তাহলে সেই অংশটুকু আয় বিবরণীর আয়ের দিকে দেখাতে হবে, এবং বাকি অংশটুকু আর্থিক বিবরণীর দায়ের দিকে বা মূলধন তহবিলের সাথে কী করতে হবে, যোগ করতে হবে। যদি আজীবন সদস্যের মৃত্যু ঘটে, তবে তার চাঁদা প্রদানের তারিখ থেকে মৃত্যুর সময় পর্যন্ত চাঁদার পরিমাণ বাদ দিয়ে বাকি অংশটুকু চাইলে প্রতিষ্ঠান মুনাফাজাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারে, ঠিক আছে। আজীবন সদস্যের চাঁদা, সে চাঁদা দিয়ে মারা গেছে, ঠিক আছে। এখন আজীবন সদস্যের একটা লিমিটেশন, সাধারণত 20 বছর ধরে থাকে আজীবনটাকে। তাহলে সেই চাঁদাকে কী করবে, যে তারিখে সদস্য হয়েছে ওই তারিখ থেকে যে তারিখে মারা গেছে ওই অংশটুকু কেটে নিয়ে বাকি যে চাঁদাটুকু থাকবে সেটা প্রতিষ্ঠান চাইলে কী করতে পারে, মুনাফাজাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারে চাইলে, ঠিক আছে। এরপরের অংশটুকু হচ্ছে কি তোমার উইলকৃত ধন দৌলত। উইল করা মানে হচ্ছে কাউকে কিছু লিখে দেওয়া। প্রতিষ্ঠানকে যদি কেউ কোনো জমি দান করে বা লিখে দেয়, সাধারণত মসজিদকে অনেকে জমি কী করে, উইল করে। মসজিদ মাদ্রাসা এগুলো জমি দান করে, যে এখানে আমি একটা মসজিদ দিব, মাদ্রাসা দিব, এটা। তাহলে দেখো এটি আদতে কোনো সম্পদ নয়, নাম শুনে মনে হচ্ছে সম্পদ, ধন দৌলত সম্পদ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কোনো সম্পদ না। প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সম্পদ আদালত কর্তৃক উইল মারফত দান করলে তাকে উইলকৃত ধন দৌলত বলে। মূলত এটি মূলধন জাতীয় প্রাপ্তি, যা আর্থিক বিবরণীতে দায়ের দিকে বসবে। ব্যক্তি বা অমনোভাবিক প্রতিষ্ঠান চাইলেই এই সম্পত্তি বিক্রয় করতে পারবে না, ঠিক আছে। বিক্রয় করলে আইনগত ঝামেলার মুখোমুখি হবেন এবং জেল জরিমানা হওয়ার ঝুঁকি রয়েছে। দেখবেন অনেক সময় কী হচ্ছে, ট্রাস্টের টাকা মেরে খায় বা বিভিন্ন টাকা তছরূপ করে, তখন কী করে তাদেরকে, এটা কোম্পানির প্রতিষ্ঠানের জন্য কোনো সম্পদ নয়, কারণ প্রতিষ্ঠানকে এটা দান করেছে। প্রতিষ্ঠানের এই অনুদানটা আগে একটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা একটা দায়, এটার হিসাব সে রাখতে বাধ্য, এবং এটার হিসাব দাখিলা করতে সে এর হিসাব দাখিল করার জন্য প্রতি বছর তাকে কী করতে হবে, হিসাব বিবরণী পেশ করতে হবে। এই জন্য এটা কিন্তু একটা দায়, উইলকৃত ধন দৌলত, এটা সম্পদ নয়, ঠিক আছে। এবং এটা না কেউ, এবং কোনো প্রতিষ্ঠান অমনোভাবী প্রতিষ্ঠান যদি বিক্রি করে দেয়, তাহলে কিন্তু সে আইনগত ঝামেলার মুখোমুখি হবে, জেল জরিমানাও হতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার কি, অব্যবহৃত মণিহারি সংক্রান্ত লেনদেন। অব্যবহৃত মণিহারি বা মণিহারি সংক্রান্ত লেনদেন বলতে পারি আমরা। মণিহারি সংক্রান্ত লেনদেন আমরা কীভাবে করবো, যেমন দেখো প্রারম্ভিক মণিহারি দেওয়া আছে এখানে। প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যোগ হবে, বকেয়া মণিহারি যোগ হবে, এবং ব্যবহৃত মণিহারিটা কী হবে, মাইনাস হবে, তাহলে পাওয়া যাবে অব্যবহৃত মণিহারি। অনেক সময় অব্যবহৃত মণিহারি বের করতে বলে, তখন ব্যবহৃত মণিহারিটা মাইনাস করলে পাওয়া যাবে অব্যবহৃত মণিহারি। প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় যোগ বকেয়া মণিহারি মাইনাস অব্যবহৃত মণিহারি ইকুয়ালস টু ব্যবহৃত মণিহারি। এরপরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি মূলধন তহবিল নির্ণয়, ঠিক আছে। এখন এই মূলধন তহবিলটা কীভাবে নির্ণয় করব, মূলধন তহবিলে দেখো এখানে কী আছে, প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়কে কী করবো, মাইনাস করবো, ঠিক আছে। যেমন এখানে আমরা করতে পারি, প্রারম্ভিক সম্পদ ধরতে পারি এটাকে। প্রারম্ভিক সম্পদ, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে প্রারম্ভিক দায়। সম্পদ থেকে আমরা দায়কে মাইনাস করবো। সম্পদে সাধারণত এগুলো 1 তারিখে তথ্য দেওয়া থাকে বা নিচে সমন্বয়কারও থাকে, আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, ক্লাব প্রিমিসেস, খেলাধুলার সরঞ্জাম, বইপত্র, বিগত বছরের বকেয়া চাঁদা বা বিগত বছর অগ্রিম খরচ বা বকেয়া, এগুলো কী হবে, তোমার প্রারম্ভিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। এখন এই সম্পদ থেকে আমরা দায়কে যদি ম্যানেজ করি, বিগত বছর অগ্রিম চাঁদা, বকেয়া খরচাবলী যদি ম্যানেজ করি, প্রাপ্তিপ্রদান হিসাবে কোনো বকেয়া খরচ থাকলে, বিগত বছরের বকেয়া খরচ বা অগ্রিম আয় থাকলে, তখন আমরা এটা মূলধন তহবিল হিসাবে সম্পদ ম্যানেজ দায় হিসাবে এটা বিবেচনা করতে পারি, ঠিক আছে। এরপরে কী আছে দেখো এখানে, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে কী আছে দেখো এখানে, প্রথমে আমাদের থাকে কি সম্পদসমূহ বা চলতি সম্পদ, যেমন নগদ জমা। চলতি সম্পদে সাধারণত এখানে 31 তারিখে যে তথ্যগুলো আছে চলতি সম্পদে, সেই তথ্যগুলি সাধারণত এখানে এসে থাকে। নগদ জমা, ব্যাংক জমা, চলতি বছরের অনাদায়ী চাঁদা, বিনিয়োগের অনাদায়ী সুদ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি, অব্যবহৃত খাদ্য সামগ্রী বা মোট চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ যেমন 10% বিনিয়োগ, স্থায়ী সম্পদ, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, ক্লাব প্রিমিসেস, প্রাঙ্গণ উন্নয়ন, খেলাধুলার সরঞ্জাম, বইপত্র, এগুলো থেকে আমরা পুঞ্জীবিত অবচয় যদি মাইনাস করি, তাহলে মোট স্থায়ী সম্পদ বেরোবে, এবং সবগুলো সম্পদকে যদি আমরা যোগ করি তাহলে বেরোবে আমাদের মোট সম্পদ। এরপরে যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে দায় ও মূলধন তহবিল, ঠিক আছে। এখানে আমরা দায় দেখে কী কী আছে, অগ্রিম চাঁদা, ঠিক আছে, অগ্রিম চাঁদা একটা দায়। অগ্রিম চাঁদা, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনুদান, আজীবন সদস্যের চাঁদা, উইলকৃত ধন দৌলত, এগুলো হচ্ছে মোট দায় বেরোবে। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন বা মূলধন তহবিল। এই মূলধন তহবিলের কাজটা আমরা কী করবো এখানে করবো, প্রারম্ভিক মূলধনের সাথে ব্যয়তিরিক্ত একটা যোগ করবো, আর আয়তিরিক্ত ব্যয়টা কী করবো, মাইনাস করবো, তাহলে আমাদের মোট দায় বা মূলধন তহবিলটা বেরোবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অঙ্ক
বা এই ছিল আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে অধ্যায় সেটা। সবাইকে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এবং এই একই নামে ফেসবুক পেজ রয়েছে, এবং সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01682744638। এই নাম্বারে নক দিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা ছবি তুলে আমাকে দিবে। আশা করি তোমাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শেষ হয়েছে? ক্লোজ করে, হ্যাঁ কমপ্লিট, এটা ক্লোজ করে দেন।